ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে। এখানে আমরা গণিতের কমপ্লিট একটি প্রস্তুতি সম্পন্ন করব, যাতে আপনারা বিগত 10 বছরের প্রশ্নগুলো আয়ত্ত করতে পারেন। এবং এই ভিডিওগুলো পার্ট বাই পার্ট আকারে কিন্তু সাজানো রয়েছে। আমার এইটা হচ্ছে পঞ্চম পার্ট এই ভিডিও সিরিজের, ঠিক আছে? তো আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমি আশা করছি এই লেকচারগুলো যদি আপনারা দেখেন, আপনারা 10-12টা অঙ্ক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন। তো স্ক্রিনে প্রথম আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে? 5 দিনে, 4 দিনে, 6 দিনে নাকি 3 দিনে? তো এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে ঐকিক নিয়মের একটা অঙ্ক। তো ঐকিক নিয়মের অঙ্কগুলো করার সময় আমরা যেটা হিসাব করি শুরুতেই, যে কি বের করতে বলেছে সেটা আমরা আগে ফাইন্ড আউট করি। আচ্ছা বলেন তো দেখি, এই অঙ্কটাতে কি বের করতে বলেছে? আপনাদের দিন বের করতে বলেছে, তাই নয় কি? যে কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে। তার মানে যেহেতু দিন বের করতে বলেছে, আমরা প্রথম লাইন থেকে দিনটাকে ডান দিকে রাখবো। আচ্ছা, প্রথম লাইনটা কি রয়েছে? 12 জন 3 দিন 720 টাকা। তাহলে বিষয়টা এরকম হবে যে আমরা হয় লিখতে পারি 12 জন শ্রমিক 720 টাকা আয় করে 3 দিনে, অথবা লিখতে পারি আমরা 720 টাকা আয় করে 12 জন শ্রমিক 3 দিনে। যে কোনোটা আমরা লিখতে পারি, তবে 3 দিনকে আমরা ডান দিকে রাখবো। এখন যেহেতু বলেছে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে, তো দেখেন সমপরিমাণ মানে কি দাঁড়াচ্ছে? ওই 720 টাকা। তো এইরকম যদি বলে, তাহলে অঙ্ক থেকে ওই সংখ্যাটা আমরা আউট করে দিতে পারি। সমপরিমাণ আউট, কেননা এটা একবার উপরে যাবে একবার নিচে যাবে, আলটিমেটলি এটা অঙ্কের মধ্যে কোনো প্রভাবই বিস্তার করবে না। তো এইভাবে যদি আপনারা বুঝতে পারেন শুরুতে, তাহলে সেটা করবেন, অথবা না বুঝতে পারলে আপনারা কি করবেন? অঙ্কটা করার চেষ্টা করবেন। ওকে, তো আমি কেটে দিয়ে এভাবেই বুঝাচ্ছি শুরুতে। তো বলা হচ্ছে 12 জন শ্রমিক কি করে? 720 টাকা আয় করে 3 দিনে। তার মানে আমরা এভাবে বলতে পারি যে 12 জন কয় দিনে? 3 দিনে। দেখেন 720 টাকা কিন্তু আমি আউট করে দিয়েছি অঙ্ক থেকে, যে 12 জন 3 দিনে। আচ্ছা বলেন তো দেখি, নিশ্চয়ই একটা টাকা আয় করে, তার মানে 720 টাকা, যেটা আমরা লিখিনি এখানে। তাহলে 12 জন যদি 720 টাকা আয় করে 3 দিনে, তাহলে একজন ওই 720 টাকা আয় করবে বেশি দিনে নাকি কম দিনে? নিশ্চয়ই একজনের বেশি দিন সময় লাগবে। তার মানে মনে রাখবেন আপনারা, বেশি মানেই কিন্তু গুণ, আর কম মানেই কিন্তু ভাগ। তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে, কম হলে ভাগ হবে। তার মানে নিশ্চয়ই 12 জন যদি 720 টাকা আয় করে 3 দিনে, তাহলে একজন 720 টাকা আয় করবে অনেক বেশি দিনে। তাহলে বেশি মানে গুণ, তার মানে আমরা বলতে পারি 3 গুণন 12। ওকে, যার নিচে 1 বসাবো, সেটা এখানে এসে প্রভাব বিস্তার করবে। এবার কি বলা হচ্ছে? যে 9 জন। তার মানে এইবার আমরা প্রথম যে লাইনটা লিখেছি, সেই লাইনটা আমরা মনে মনে বাদ দিয়ে দিব। ঠিক আছে? বাদ দিয়ে আমরা কি চিন্তা করব? আমরা চিন্তা করব যে যেহেতু আমাদের বলা হচ্ছে এখানে যে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে, তার মানে একজন যদি আয় করে এত দিনে, তাহলে বলেন তো দেখি 9 জন আয় করবে কত দিনে? নিশ্চয়ই এবার কম দিনে। তাহলে একজন যদি এত দিনে হয়, 9 জন হবে কম দিনে। তাহলে কম মানে কি? কম মানে হচ্ছে ভাগ। তাহলে 3 গুণন 12 ভাগ হচ্ছে 9। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 3 তিরিখা 9 আর 3 চারে কত? 12। তার মানে কয় দিনে? 4 দিনে। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্কটার কিন্তু আনসার। তাহলে খ নম্বর আনসারটা এক্ষেত্রে আমাদের রাইট। এবার আমি এই 720 টাকাকে রেখে যদি আপনাদেরকে বোঝাই, তো খেয়াল করেন একটু। আমি লিখলাম কি, 12 জন শ্রমিক 720 টাকা আয় করে 3 দিনে। তাহলে বলেন তো, 12 জন যদি 3 দিনে আয় করে, তাহলে একজন আয় করবে বেশি দিনে, তাহলে বেশি মানে গুণ। তাহলে 1 টাকা আয় করবে। আচ্ছা, 720 টাকা আয় যদি করে 3 দিনে, তাহলে বলেন তো দেখি 1 টাকা আয় করবে কত দিনে? নিশ্চয়ই কম দিনে। তাহলে কম মানে ভাগ। তার মানে এই 720 কোথায় যাবে? নিচে চলে যাবে 720। এবার 9 জন, একজনের জায়গায় যদি 9 জন হয়, তাহলে কম দিন সময় লাগবে, তার মানে ভাগ। 1 টাকার জায়গায় যদি 720 টাকা হয়, তার মানে এই যে সমপরিমাণ মানেই তো 720। 1 টাকার জায়গায় যদি 1 টাকা আয় করে এত দিনে, তাহলে 720 টাকা আয় করবে বেশি দিনে। তার মানে বেশি মানে কি? বেশি মানে হচ্ছে আলটিমেটলি গুণ। তার মানে আমরা যদি এই লাইনে করার চেষ্টা করি, তাহলে কি হবে? এই 720 কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তার মানে উপরেরটা নিচেরটা কি যাবে? কাটা যাবে। তার মানে এই জন্য আমরা করি কি, এই 720 টাকা অঙ্কের মধ্যে আমরা নেই না। এবার এই অঙ্কটা যদি আপনারা সুপার শর্টকাট মেথডে করতে যান, আপনারা মনে করেন যে এমন একটা নিয়মে আপনারা করতে পারেন যে আপনাদের মাত্র 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। তো আমি শুরুতে একটু বলি যে ঐকিক নিয়মের অঙ্কে যদি আপনারা জন এবং দিন
প্রথম লাইনে দেখতে পান, শুধু জন দিন না, জন দিন এবং ঘন্টা যদি আপনারা প্রথম লাইনে দেখতে পান তাহলে সেটাকে গুণ করে দেবেন, আর পরবর্তী লাইনে যদি জন দিন থাকে সেটা দিয়ে আপনারা ভাগ করে দেবেন। ঠিক আছে, তাহলে আমি যেহেতু 720 আমি কেটে দিতে পেরেছি, তাহলে প্রথম লাইনে জন আছে আর দিন আছে, এই দুটো গুণ হবে। তাহলে 12 আর 3 গুণ করলে কত হয়? 3 12 36, আর পরে এত জন আছে, তাহলে 36কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 4। দেখেন কত সহজেই আমরা বুঝে ফেলতে পারি। তবে আপনাদের অবশ্যই এই নিয়মটা জানতেই হবে, অর্থাৎ বেসিক না জানলে কিন্তু আপনারা শর্টকাট মনে রাখতে পারবেন না। ঠিক আছে, তো এই জন্য আমার কাছে যদি আপনারা কোর্স করেন, ম্যাথের কোর্স, মাত্র 510 টাকার বিনিময়ে সেই কোর্সটা আপনারা করতে পারেন। ফুল কোর্সে আপনাদের কি পাবেন? আপনারা 20টা PDF লেকচার শিট পাবেন, যেখানে 500+ গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, যেগুলো যদি আপনারা করতে পারেন তাহলে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, BCS এই ধরনের পরীক্ষাগুলো, পাশাপাশি 10তম গ্রেড থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো রয়েছে সেই গ্রেডের পরীক্ষাগুলোতে আপনারা 10 থেকে 12টা অঙ্ক কমন পেয়ে যাবেন, একদম নিঃসন্দেহে বলা যায় হুবহু কমন পেয়ে যাবেন। ওকে, আপনারা যদি আমার কাছে কোর্সটা করতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে সরাসরি কল করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তথ্যগুলো পূরণ করে দিতে পারেন। ওকে, আর আরেকটা বিষয় বলি যে লাইভ ক্লাস হবে কিন্তু আমার 24টা লাইভ ক্লাস প্লাস 12টা রেকর্ডেড ক্লাস আপনারা পাবেন। সর্বমোট 36টা ক্লাসে আমার এই পুরো জার্নিটা শেষ হবে। তো বিশেষ অফার চলছে, আমার মূল কোর্স ফি কিন্তু 2000 টাকা। আপনারা যারা করতে চান এই মুহূর্তে আমার কাছে, তারা 510 টাকা পে করে দিয়ে আপনারা আমার কাছে এই কোর্সটাতে জয়েন করতে পারেন। ঠিক আছে, তো দেখেন আমরা এবার পরবর্তী অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে যে 27x+1 = 81 হলে x এর মান নিচের কোনটি? 1/3, 7/3, 2 বা 2 এবং 3, 4টা অপশন এখানে রয়েছে। তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা আপনাদের সূচকের একটা অঙ্ক। তো সূচক থেকে অঙ্ক কিন্তু বারবার আসে, অর্থাৎ লগ এবং সূচকের অঙ্ক একটা আসেই। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় আসতে দেখা যায়। এখানে 27-এর জায়গায় 3 থাকতে পারে, 27-এর জায়গায় 9 থাকতে পারে, যে কোনো সংখ্যা কিন্তু থাকতে পারে। 81-এর জায়গায় এখানে আপনার ধরেন 343ও থাকতে পারে, আবার 81-এর জায়গায় 27 থাকতে পারে। সংখ্যাগুলো জাস্ট চেঞ্জ করে দেবে, কিন্তু এই নিয়মের অঙ্ক কিন্তু আসেই একটা। তাহলে আমরা কি করব? আমরা লিখব 27 কত? x+1 = কত? 81। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের একটা নিয়ম জানতে হবে যে যদি বেজ ইকুয়াল আমরা বেজ লিখতে পারি তাহলে কিন্তু আমি বলতে পারি যে পাওয়ার ইকুয়াল পাওয়ার। পাওয়ার কোনটা? এই যে উপরে যেটা সেটা। বেজ কোনটা? বেজ হচ্ছে নিচে যেটা সেটা। তাহলে আমি কি করতে পারি? যেহেতু এখানে পাওয়ার x রয়েছে, তা x তো আর আমি এমনিতে নিয়ে আসতে পারবো না, তাই আমি কি করব? বেসকে সমান করার চেষ্টা করব। তার মানে আমি যদি 27 মানে 3-এর উপর কিউব দেই, নিশ্চয়ই আপনারা জানেন 27 মানে 3-এর উপর কিউব, তার উপরে কত রয়েছে? তার উপরে রয়েছে x+1। আমি কিন্তু ভেঙে করাচ্ছি। আর 81কে যদি আপনারা ভাঙতে পারেন তাহলে 3 27-এ 81, আবার যদি 3 দিয়ে দেই 3 9 27, আবার 3 দিয়ে দিলে 3 3 9, তার মানে 3-এর উপর 4 হচ্ছে, যেহেতু 4টা 3, তাহলে 3-এর উপর 4 আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখেন আমরা কি করব? আমরা এখানে করব কি? 3 লিখব, লেখার পরে পাওয়ার কিন্তু আমাদের গুণ হয়। তাহলে 3 দিয়ে x কে গুণ করলে কত হবে? 3x, প্লাস 3 দিয়ে 1 কে গুণ করলে কত হবে? 3, তাহলে 3⁴। তাহলে এবার দেখেন এই বেজ আর এই বেজ সমান হয়ে গিয়েছে, আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি। তাহলে 3x + 3 = কত? 4। তাহলে আমরা বলতে পারি 3x এই 3 এই দিকে আসলে মাইনাস হয়, তাহলে 4 থেকে 3 মাইনাস করলে কত থাকে? 1। তার মানে সুতরাং আমরা এবার বলতে পারি x যেহেতু গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে 1/3। আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা রাইট। দেখেন বুঝে কিন্তু অঙ্ক করতে হবে, বুঝতে না পারলে কিন্তু অঙ্ক আপনারা মনে রাখতে পারবেন না। ঠিক আছে, এবার আমরা 3 নম্বরটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি? আচ্ছা বলেন তো দেখি, এখানে ক্ষুদ্রতম কোণটা? এখানে ক্ষুদ্রতম কিন্তু 3। আর যেহেতু ত্রিভুজ বলা হচ্ছে এবং ত্রিভুজের কোণের কথা বলা হচ্ছে, তাহলে আমরা জানি একটা ত্রিভুজ এর যে 3টা কোণ থাকে সেই 3টা কোণ সবসময় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ধরে নিলাম যে প্রথম যে কোণটা রয়েছে সেটা হচ্ছে 3x, পরের যে কোণটা রয়েছে সেটা 4x এবং তারপরের কোণটা হচ্ছে 5x। আমরা এটা ধরে নিতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ধরি কোণ 3টি হচ্ছে 3x, 4x এবং 5x। আচ্ছা বলেন তো দেখি, তাহলে এই 3টা এর সমষ্টি 180 ডিগ্রি হবে কিনা? নিশ্চয়ই হবে। তাহলে আমরা লিখতে পারি যে ধরি 3x
প্লাস 4x প্লাস 5x ইকুয়াল টু কত বলেন তো দেখি 180 ডিগ্রি। তাহলে 5 আর 4 9 আর 3 12, তার মানে আমরা বলতে পারি 12x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রিকে কত দ্বারা ভাগ 12 দ্বারা ভাগ, তাহলে 12 1 12, 1 থাকলো কত 6 60, তাহলে 5 12 60, তাহলে 15 ডিগ্রি আসলো আমাদের। তাহলে x এর মান আমরা কত পেলাম, সুতরাং x ইকুয়াল টু পেলাম আমরা 15 ডিগ্রি। তাহলে কি বের করতে বলেছে, আমাদের বলেছে যে ক্ষুদ্রতম কোণ। আচ্ছা ক্ষুদ্রতম কোণ কোনটা, 3x হচ্ছে আমাদের এখানে ক্ষুদ্রতম। তাহলে 3x এর মান যদি আমরা বের করি তাহলে সুতরাং 3x ইকুয়াল টু কত হবে 3 ইন্টু 15 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি আসলো অ্যান্সার আমাদের 3 15 45 ডিগ্রি। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক। ওকে, এইভাবে বুঝতে হবে আগে, বুঝে তারপরে অঙ্কটা কিন্তু আপনাদের করতে হবে। তো দেখেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের জানতে হবে কয়েকটা জিনিস। সেটা হচ্ছে যে একটা ত্রিভুজ সবসময় 180 ডিগ্রি কোণ বা 2 সমকোণ উৎপন্ন করে। এই তথ্যটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু অঙ্ক করতে পারবেন না। আবার অঙ্কটা কিভাবে ধরতে হয় সেটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। তাহলে মনে রাখার বিষয় এখানে দুইটা, একটা হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি সেটা, আর হচ্ছে এগুলোর সাথে এক্স চলক ধরে নেওয়া। আর আমি যদি বলতাম যে একটা চতুর্ভুজ, তাহলে মনে রাখবেন একটা চতুর্ভুজ 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ত্রিভুজ যদি হয় তাহলে ত্রিভুজ হবে, ধরেন এই একটা ত্রিভুজ, এটার 3টা কোণ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, অলওয়েজ 180 ডিগ্রি। এই হচ্ছে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটা সবসময় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। এই যে বেসিক জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো কিন্তু আপনাদের জানতেই হবে। এগুলো না জানলে কিন্তু আপনারা অঙ্ক করতে পারবেন না। আর নিবন্ধন পরীক্ষার কথা আমি স্পেশালি বলি, নিবন্ধন পরীক্ষায় কিন্তু জ্যামিতি থেকে, ত্রিকোণমিতি থেকে, পরিমিতি থেকে অনেক অঙ্ক আসে। ওকে, তো এই জন্য আপনাদের এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো তার আগে একটু বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন, 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা পূরক কোণ সম্পর্কে যদি একটু আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তাহলে তাকে বলা হবে পূরক কোণ। তাহলে কি বললাম, 90 ডিগ্রি বা এক সমকোণ যদি হয় দুটো কোণের সমষ্টি, তাহলে সেটাকে আমরা বলতে পারি পূরক কোণ। তার মানে আমি যদি বলি এই একটা কোণ এবং এই একটা কোণ, ঠিক আছে, এই যে দুটো কোণ, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। যদিও এই দুটো কোণ 90 ডিগ্রি হবে না, কিন্তু আমি তারপরেও বলছি যে ধরেন এই হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ, এই 90 ডিগ্রি কোণকে আমি যদি দুই ভাগে ভাগ করি, আমি যদি বলি এটা 30 ডিগ্রি আর এটা হলো 60 ডিগ্রি, তাহলে 60 আর 30-এ কত হয় 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এটা যদি কোণ এ হয় আর এটা যদি কোণ বি হয়, তাহলে এ কোণের পূরক কোণ হচ্ছে বি কোণ, আবার বি কোণের পূরক কোণ হচ্ছে এ কোণ। এভাবে আমি কিন্তু বলতে পারি। তাহলে আমরা নিশ্চয়ই এই প্রশ্নটার উত্তর এখন করতে পারবো যে 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত। তার মানে 90 ডিগ্রি থেকে আমরা কত বিয়োগ করব, 55 বিয়োগ করব, বা 55 ডিগ্রি আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে, থাকে 5 আর থাকে 3, তাহলে কত ডিগ্রি হচ্ছে বলেন তো, 35 ডিগ্রি। তার মানে 55 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 35 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে আমাদের বুঝতে হবে। আর যদি পূরকের জায়গায় সম্পূরক লেখা থাকতো তাহলে কিন্তু দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হইতে হইতো। তাহলে পূরক আর সম্পূরক সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেল। এবার আমরা 5 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন, এই ধরনের অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে এবং সবচেয়ে সহজ অঙ্ক এগুলো করতে কোনো সময়ই আপনাদের ব্যয় হবে না। সেটা হচ্ছে কি, আমরা লসাগু গসাগু সম্পর্কিত এই ধরনের অঙ্কগুলো যদি করি তাহলে আমরা একটা কমন সূত্র মনে রাখবো। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে কিন্তু আমাদের এরকম যে লসাগু গুণন গসাগু ইকুয়াল টু একটি সংখ্যা গুণন অপর সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি যে লসাগু গুণন গসাগু ইকুয়াল একটি সংখ্যা গুণন অপর সংখ্যা। একটি সংখ্যা গুণন অপর সংখ্যা, এটার আরেক নাম হচ্ছে সংখ্যা দুটির গুণফল, এটাও আমরা বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তাহলে আমরা যে কোনোভাবে মনে রাখতে পারি এটাকে। তাহলে এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে পারি বলেন তো দেখি, যে দুটি সংখ্যার গুণফল 54, তাহলে সংখ্যা দুটির গুণফল 54 দেওয়া আছে, আমরা 54 লিখে ফেললাম, তাহলে ইকুয়াল দিলাম।
বলা হচ্ছে লসাগু 18, তাহলে লসাগুর জায়গায় আমরা 18 বসাই দিলাম। বলা হচ্ছে কি গসাগু কত, তাহলে গুণন গসাগু আমাদের বের করতে হবে। দেখেন কত সহজেই আমরা বের করতে পারি, তাহলে গুণ আকারে রয়েছে, তাহলে আমরা বলতে পারি গসাগু ইকুয়াল উপরে 54, তার নিচে কত 18, তাহলে 3 18 54, তাহলে গসাগুর মান কত পেলাম আমরা 3 বা 3। ঠিক আছে, তার মানে ঘ নম্বর আনসারটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। 6 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 20% ক্ষতি, 20% লাভ, 25% ক্ষতি, 25% লাভ। একটু খেয়াল করেন যে 100 টাকায় আমি 15টি কমলা কিনেছি, তার মানে কেনার সময় বেশি কিনেছি, আর ওই 100 টাকায় আমি 12টি কমলা বিক্রি করেছি, তার মানে 100 টাকায় 12টা যদি আমি বিক্রি করি তার মানে আমার অবশ্যই লাভ হয়েছে, কারণ আমি 15টা কিনেছি আর 12টা বিক্রি করছি, তার মানে এখন আমার কাছে 3টা কমলা এক্সেস রয়েছে। এই 3টা কমলা বিক্রি করলে আমার লাভটা বের হবে। তো এই ধরনের অঙ্ক আমরা ডিটেলস না করে যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? আমরা একটা সূত্র লিখতে পারি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে লাভ ইকুয়াল আমরা বলতে পারি যে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন 100। ওকে, এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করে দিতে পারি তাহলে মুহূর্তের মধ্যেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। এবং এই সূত্রটা প্রয়োগ তখনই হবে যখন এই টাকার ফিগার দুইটা কিন্তু সেম থাকবে। একটু ভালো করে মনে রাখতে হবে। যদি বলে টাকায় 15টি কিনে টাকায় 12টি বিক্রি, তবু হবে। যদি বলে 100 টাকায় 15টি কিনে 100 টাকায় 12টি বিক্রি, তবু হবে। যদি বলে 15 টাকায় 15টি কিনে, ওকে, 15 টাকায় 12টি বিক্রি, তবুও হবে। তার মানে টাকার ফিগার সেম থাকলেই কেবল আমরা এই সূত্রটা প্রয়োগ করে দিতে পারবো। তাহলে ইকুয়াল কি দাঁড়াবে? ক্রয় কয়টা? 15টা টাকা, 100 টাকায় 15টা, বিক্রয় কয়টা? ওই 100 টাকায় 12টা, ভাগ বিক্রয় কয়টা? 12টা, গুণন কত? 100। ওকে, তাহলে সরি ইংরেজি বাংলা একত্রিত হয়ে গিয়েছে। তাহলে ইকুয়াল আমরা কি করতে পারি? 15 থেকে 12 গেলে থাকে 3, 3 ভাগ 12 গুণন কত? 100। তাহলে 3 4 12 4, 4 দিয়ে 100কে কাটলে 4 25 100, তাহলে কত শতাংশ লাভ হবে? 25% কিন্তু আমাদের লাভ হবে। তার মানে আমরা ঘ নম্বর উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট ধরতে পারি। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটা করব। এই অঙ্কটা খেয়াল করেন, বলা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? এই অঙ্কগুলো হচ্ছে অ্যাভারেজ বা গড় সংক্রান্ত অঙ্ক। তো গড় বা অ্যাভারেজের আমরা সূত্র নিশ্চয়ই জানি। গড় মানে হচ্ছে উপরে সমষ্টি আর নিচে মোট সংখ্যা, এটা হচ্ছে গড়ের সূত্র। তাহলে আমরা কি বলতে পারি যে প্রথম আর দ্বিতীয়, তার মানে আমি বললাম প্রথম ও দ্বিতীয় এই সংখ্যা দুইটার গড় যদি 25 হয়, তাহলে বলেন তো দেখি সমষ্টি কত হবে? 25 দুগুণ 50। তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার সমষ্টি কত হবে? 25 দুগুণ 50। এবার বলছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় 30, তার মানে আমি বলতে পারি প্রথম দ্বিতীয় ও কি তৃতীয় সংখ্যার গড় কত? গড় কিন্তু বলা হচ্ছে 30। তাহলে এদের এই তিনটা সংখ্যার সমষ্টি কত হবে বলেন তো দেখি? সমষ্টি ইকুয়াল 3 3 90। তাহলে আমরা বলতে পারি যে দুইটা সংখ্যার সমষ্টি 50 আর তিনটা সংখ্যার সমষ্টি যদি 90 হয়, তাহলে তৃতীয় সংখ্যাটা কত? তাহলে 90 থেকে যদি আমরা 50 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 40। তার মানে আমরা বলতে পারি তৃতীয় সংখ্যাটা হচ্ছে 40। এইভাবে আমাদের অঙ্কটা কিন্তু করতে হবে এবং বুঝতে হবে যে গড় কি জিনিস আর সমষ্টি কি জিনিস। যেহেতু বলেছে প্রথম দ্বিতীয়, তার মানে প্রথম সংখ্যাটা যদি ধরেন যে কোনো একটা সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা যে কোনো একটা সংখ্যা, এই দুটো যোগ করলে গড় 25 হচ্ছে, তার মানে গড় 25 মানে হচ্ছে সমষ্টি 50। আবার প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় 30 মানে হচ্ছে সমষ্টি 90। তাহলে প্রথম দুইটা সংখ্যার সমষ্টি যদি 50 হয় আর প্রথম তিনটা সংখ্যার সমষ্টি যদি 90 হয়, তাহলে 3 নম্বর সংখ্যাটা কত? 3 নম্বর সংখ্যাটা নিশ্চয়ই 90 থেকে 50 বাদ দিলে 40ই হবে। এইভাবে কিন্তু যদি বুঝতে পারেন তাহলে অঙ্কটা কিন্তু আপনারা দ্রুত করতে পারবেন। এরকম যে কোনো অঙ্ক দিলেই কিন্তু এখন আপনারা পারবেন। ঠিক আছে, এবার আমরা সর্বশেষ অঙ্কটা করব এবং প্রত্যেকটা ভিডিওতে এক্সট্রা করে আমি একটা অঙ্কের সমাধান করে দেই, সেই অঙ্কটা আমরা এখন দেখব। দেখেন এই অঙ্কটাতে বলা হচ্ছে যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো এই ধরনের অঙ্কের উত্তর অনেকেই আপনাদের মুখস্থই হয়ে যায় এবং এই অঙ্কটা কিন্তু অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। শুধু নিবন্ধন না, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, ব্যাংকের নিয়োগ বলেন, তারপরে অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলো, অসংখ্যবার এই অঙ্কটা হুবহু এসেছে। তাহলে বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 গুণ। তার মানে এরিয়া বা ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে সেই বৃত্তটা। ঠিক আছে,
তো আমরা মুখস্থ অ্যান্সার দাগাতে পারি, তবে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, দেখেন না অঙ্ক কিন্তু আমি করে দিব না, আমি একটু দেখাচ্ছি একটা এক্সাম্পল স্বরূপ। আপনারা নিশ্চয়ই বৃত্তের ব্যাস চেনেন। বৃত্তের ব্যাস কি? মনে করেন এই হচ্ছে আমার একটা বৃত্ত, এই বৃত্তটার সেন্টার কিন্তু এটা। ওকে, এই বৃত্তটার ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে এই কেন্দ্রকে ছেদ করে বা কেন্দ্রকে স্পর্শ করে যেটা যাবে সেটা হচ্ছে ব্যাস। তার মানে এই পুরো লাইনটা হচ্ছে এই বৃত্তটার কি? ব্যাস। তার মানে এই বৃত্তটার ব্যাস আমি ধরে নিলাম হিসাবে সুবিধার্থে যে 2। তাহলে এই বৃত্তটার ব্যাস হচ্ছে 2। আচ্ছা বলে তো দেখি, ব্যাসকে আমরা কি বলি? ডি। ডায়ামিটার মানে ব্যাস, ব্যাস হচ্ছে 2। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ব্যাসার্ধ মানে হচ্ছে আর। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কিন্তু পাই আর স্কোয়ার। ওকে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে একটু খেয়াল করেন যে প্রথম বৃত্তটার, যে বৃত্তটার ব্যাস আমি ধরলাম 2 আর ব্যাসার্ধ আমি কত ধরলাম? ব্যাসার্ধ ধরলাম আমি 1। ঠিক আছে, আমি যদি প্রয়োজন মনে করি যে এখানে আমি 2 না ধরবো, 4 ধরবো, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এবার কি বলেছে যে ব্যাস যদি আমি 3 গুণ বৃদ্ধি করি, তাহলে যা ছিল তার চেয়ে 3 গুণ আমি ব্যাসটা বৃদ্ধি করব। তাহলে আমি ধরে নিলাম এই হচ্ছে আর একটা বৃত্ত, যার ব্যাসটাকে আমি কয় গুণ বৃদ্ধি করব? 3 গুণ বৃদ্ধি করব। তার মানে এইটা হবে এই বৃত্তটার এখন কি? ব্যাস। আমরা ধরে নিলাম জাস্ট। তাহলে 3 গুণ যদি ব্যাসটাকে বৃদ্ধি করি, তাহলে 3 দুগুণ 6 হবে ব্যাস। তার মানে ডি এর মান হচ্ছে এখানে 6। বলেন তো দেখি তাহলে ব্যাসার্ধ কত? আর এর মান হবে, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে আর এর মান হবে 3। ঠিক আছে, তাহলে এই বৃত্তটার এবার আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার কত? আর মানে 1, তাহলে 1-এর উপর যদি স্কোয়ার হয় তার মানে শুধু পাই দাঁড়ায়, শুধু পাই। আর এই বৃত্তটার কি কত? ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। তাহলে পাই পাই থাকলো, আর স্কোয়ার, আর এর মান 3, তাহলে 3-এর উপর আমি স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে পাই ইন্টু 9, তার মানে 9 পাই হয়ে গেল। তাহলে বলেন তো দেখি এইটার তুলনায় এইটার ক্ষেত্রফলটা কত গুণ বড়? নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে 9 গুণ বড়। তার মানে আমরা বলতে পারি যে একটা বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। এখন আমি যদি আপনাদেরকে একটু বলি যে এখানে আমি হচ্ছে 2 ধরবো না, 2-এর জায়গায় আমি ধরে নিলাম যে এটা হলো 4। ওকে, এটা 4, বৃত্তের ব্যাসটা কত? 4। তাহলে ব্যাস 4 ধরলাম। বলেন তো ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 2। তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার যদি হয়, তাহলে পাই ইন্টু আর এর মান 2, তাহলে 2-এর উপর স্কোয়ার, তাহলে 2 দুগুণ 4, তার মানে কত হচ্ছে? 4 পাই। তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে 4 পাই। তাহলে এবার কত গুণ বৃদ্ধি করব? 3 গুণ। তাহলে 4-এর 3 গুণ বৃদ্ধি করলে 3 4 এর ব্যাস হবে 12। তাহলে বলেন তো এর ব্যাসার্ধ কত হবে? ব্যাস যদি 12 হয়, ব্যাসার্ধ হবে 6, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে কত হবে? পাই ইন্টু 6-এর উপর কি? স্কোয়ার। বলেন তো দেখি 36 পাই হয় কিনা? অবশ্যই। তাহলে 4 পাইয়ের তুলনায় 36 পাই কত গুণ বড়? 4 9 36, তার মানে 9 গুণ। তার মানে আপনারা যে কোনোভাবে আপনারা এক্স ধরেও চাইলে মেলাতে পারবেন বিষয়টা। আপনারা যদি এক্স ধরেন এটাকে, তাহলে কি ডি এর মান হবে এক্স, আর এর মান হবে এক্স ভাগ 2। তাহলে এক্স ভাগ 2-র উপর হোল স্কোয়ার, তাহলে যেভাবে হবে সেভাবেই। আপনারা চাইলে ডিটেলস ওভাবে করতে পারেন এবং শর্টকাট মেথডে আপনারা এভাবেও চিন্তা করতে পারেন, অথবা আমি যেটা বলেছি শুরুতেই যে এই ধরনের অঙ্ক আপনাদের মুখস্থই হয়ে যাবে যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বাড়বে 9 গুণ। এরপরে আর কোনো কথাই থাকে না এখানে এমসিকিউ দাগানোর জন্য। তবে যদি আপনারা রিটেন পরীক্ষার জন্য করতে চান, তাহলে এই এক্সাম্পল যেগুলো আমি দিলাম এগুলো কিন্তু আপনাদের কাজে আসবে। তো এই হচ্ছে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, আপনারা না জানালে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, বা আপনারা হচ্ছে কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছেন। ঠিক আছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেভাবেই কমেন্ট করবেন। আর কোর্সে যদি আমার সাথে জয়েন করতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে সরাসরি কল করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।